নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান হেল্পলাইন, এবং অবশ্যই হেল্পলাইন অনুষ্ঠান যেখানে আমরা স্বনামধন্য চিকিৎসকদের নিয়ে আসি আমাদের এই অনুষ্ঠানে এবং আলোচনা করি তেমন কিছু বিষয়ের উপরে আমরা থাকি আলোচনায়, যেখানে আমাদের সুস্থতা কিন্তু আমরা নিশ্চিত করতে পারি। এবং অবশ্যই হেল্পলাইনের অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন বিষয়কে নিয়ে এগোই। আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে রিহ্যাবিলিটেশন কি এবং মানে কেন, মানে কিভাবে এটা আমাদেরকে হেল্প করতে পারে, আর কি এই রিহ্যাবিলিটেশন, সেটা আজকে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। কারণ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্বনামধন্য চিকিৎসক ডক্টর সুচেতা সাহা। অনেক স্বাগত ডক্টরকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ডক্টর সুচেতা সাহা উনি সিনিয়র কনসালটেন্ট ইন রিহ্যাবিলিটেশন মেডিসিন, আর উনি রয়েছেন হচ্ছে নিউরোসায়েন্সে, অর্থাৎ অবশ্যই ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, কলকাতা। উনি এখানকার সিনিয়র কনসালটেন্ট। সুতরাং আজকে আমরা এই রিহ্যাবিলিটেশন কি সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে জানবো, এবং কিভাবে এটা আমাদেরকে হেল্প করতে পারে। প্রথমেই যাবো ডক্টর সাহেবের কাছে, যে এই যে রিহ্যাবিলিটেশন, প্রথমে এই শব্দটির সঙ্গে হয়তো মানুষ পরিচিত, বাট কি এটা কিন্তু আমরা এখনো বিস্তারিতভাবে জানি না, সেটা যদি একটু বলেন। রিহ্যাবিলিটেশন কথাটা হয়তো অনেকের কাছেই খুব অজানা লাগবে। ইনফ্যাক্ট মেডিকেল ফ্র্যাটার্নিটিতেও খুবই রেয়ারলি আমরা দেখি যে কেউ রিহ্যাবিলিটেশন ডিরেক্টলি আসেন। তো রিহ্যাবিলিটেশন জিনিসটা আমরা একটু যদি সহজ ভাষায় বুঝিয়ে বলি, বাংলা শব্দ এটার জন্য যেটা বেস্ট হবে সেটা হচ্ছে পুনর্বাসন। পুনর্বাসন বিভিন্ন রকম হয়, ঠিক আছে। আমরা যেটা করে থাকি, আমরা মানে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডক্টররা আমরা বিভিন্ন রকমের পেশেন্টকে রিহ্যাবিলিটেশন করে থাকি। রিহ্যাবিলিটেশনের আক্ষরিক অর্থ ধরে চললে এটাকে বলা যায় তাকে পুনরায় নিজের জীবনের মধ্যে ফিরিয়ে আনা। একটা রোগে উনি আক্রান্ত হয়েছে, সেই রোগের জন্য তার কিছুটা অক্ষমতা হয়তো দেখা দিয়েছে। যেমন আমরা ধরি স্ট্রোকের কথা, স্ট্রোক হলো, একটা সাইড প্যারালিসিস হয়ে গেল, তিনি হয়তো আর তার নিজের কাজে ফিরে যেতে পারছেন না। নিউরোলজিক্যাল ডাক্তারবাবু তার যথেষ্ট চেষ্টা দ্বারা তাকে জীবন দান করেছেন, তিনি খুব ভালোভাবে চিকিৎসা করেছেন, কিন্তু এখনো প্যারালিসিস জিনিসটা রয়ে গেছে। তাহলে আমরা তাকে নতুন করে কি করে জীবনদান করব যাতে উনি নিজের আগেকার কাজকর্মে ফিরে যেতে পারেন, সোশ্যাল লাইফে সম্পূর্ণরূপে মিশে যেতে পারেন। তো সেই জিনিসটাই আক্ষরিক অর্থে রিহ্যাবিলিটেশন, কিভাবে তাকে আবার নতুন করে নিজের জীবনে ফিরিয়ে আনা যায়, মূল স্রোতে নিয়ে আসা। একদম। এই যে রিহ্যাবিলিটেশনে নর্মালি কারা কি ধরনের মানুষ বেশি উপকৃত হবে? রিহ্যাবিলিটেশনের ফিল্ডটা ভীষণ বড়, ভাস্ট। তো নিউরোলজিক্যাল রিহ্যাবিলিটেশনের একটা পার্ট, যেখানে আমরা ডিল করি নিউরোলজিক্যাল পেশেন্টদের। যেমন ধরুন আপনি স্ট্রোকের পেশেন্ট হয়ে গেল, সিভিএ যাদের একটা দিক প্যারালিসিস, স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্ট, যেমন ধরুন কেউ গাছের থেকে পড়ে গেলেন বা কোনো অ্যাক্সিডেন্টে তাদের শির দ্বারা চোট লাগলো, স্পাইনাল কর্ডে চোট লাগলো, তার ফলে তাদের হাত পা অবশভাব, হাঁটা চলা করতে পারছেন না, ইউরিন স্টুলে কন্ট্রোল চলে যাওয়ার মতো কমপ্লিকেশনও দেখা যায়। তো তারপরে কি চিকিৎসা, সেইটা স্পাইনাল ফিক্সেশন হলো, অপারেশনের পরেও দেখা যাচ্ছে হাত পায়ে দুর্বলতা রয়ে গেছে, সেক্ষেত্রে আসে রিহ্যাবিলিটেশনের রোল। নিউরোলজিক্যাল আরও বিশেষ কিছু অসুখ আছে যাতে হাত পায়ে দুর্বলতা ডেভেলপ করে। যেমন আমরা রিসেন্টলি খুব শুনছি যে গুলেনবেরি সিনড্রোম, গুলেনবেরি সিনড্রোমে হাত পায়ে দুর্বলতা ডেভেলপ করে এবং ওষুধ দিয়ে চিকিৎসা করার পরেও এই দুর্বলতা রয়ে যায় বেশ কিছুদিন। রিহ্যাবিলিটেশনের মাধ্যমে পেশেন্ট কিন্তু দ্রুত পুনরায় নিজের জীবনে ফিরে আসতে পারেন। এরকমই কিছু রোগ, যেগুলো মেডিকেল টার্ম হিসেবে বলতে গেলে মায়োপ্যাথি মানে স্পাইনাল কর্ড এফেক্টেড হওয়া, আর মায়োপ্যাথি মানে মাসেলের রোগ। কিছু ছোট বাচ্চার ক্ষেত্রে আমরা দেখি তাদের ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এক্ষেত্রেও কিন্তু রিহ্যাবিলিটেশনের বিশাল বড় ভূমিকা আছে। তাদের তাড়াতাড়ি ডেভেলপমেন্টটা করে তোলা, তাদের স্কুল এডুকেশন, গ্রোথটা প্রপার হওয়া, মেন্টাল এবং ফিজিক্যাল গ্রোথ, তাদের যাদের কমপ্লিকেশন হচ্ছে সেগুলোকে হ্যান্ডেল করা, এগুলো সব একটা রিহ্যাবিলিটেশনের আন্ডারে এলো। এরপরে আসছে আমাদের অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন। যেমন কারোর ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, আমরা নিত্য নৈমিত্তিক বয়স্ক মানুষদের মধ্যে এই প্রবলেমটা দেখেই থাকি। তো সেক্ষেত্রে দিনের পর দিন ব্যথার ওষুধ খেয়ে ওনারা চালিয়ে যাচ্ছেন কাজ, যেটা ওনার হেলথের পক্ষে ক্ষতিকারক হতে পারে। তো সেই ধরনের পেশেন্টকে কি করে কিছু অল্টারনেটিভ মেথডে, যেমন এক্সারসাইজ থেরাপি, হিটিং থেরাপি, ইনজেকশনস, আরও কিছু মোডালিটির মাধ্যমে তাদের নতুনভাবে একটু বাঁচার সুযোগ করে দেওয়া যায়, পেন ফ্রি লাইফ দেওয়া যায়, সেটা আমরা রিহ্যাবিলিটেশনে দেখে থাকি।
এছাড়াও আরো বিভিন্ন রকম অ্যাসপেক্টস আছে রিহ্যাবিলিটেশনের, যেমন রিজেনারেটিভ মেডিসিন, মানে আমরা কিছু ডিজেনারেটিভ কন্ডিশন জানি, যেমন হাঁটু ক্ষয়ে যাচ্ছে, অপারেশন করে হাঁটুটা বদলে ফেলা হয়তো লাস্ট অপশন, ঠিক আছে, তার বদলে আমরা কিছু রিজেনারেটিভ মেডিসিনের সাহায্য নিতে পারি। যেমন আপনারই নিজের রক্ত থেকে তৈরি করা প্লেটলেট রিচ প্লাজমা বা গ্রোথ ফ্যাক্টর, এইটা যদি হাঁটুতে ইনজেক্ট করা যায় তাহলে কিন্তু এই হাঁটুর যে ক্ষয় হচ্ছে সেটা কিছু মাত্রায় প্রতিরোধ করা যাবে। তো এরকম কিছু ইনোভেটিভ কাজ আমরা রিহ্যাবিলিটেশনের মাধ্যমে করে থাকি। আরেকটা বিশাল ফিল্ড হচ্ছে রিহ্যাবিলিটেশনের ক্যান্সার পেশেন্টদের জন্য অঙ্কোলজিক্যাল রিহ্যাবিলিটেশন। তো ক্যান্সার পেশেন্ট যারা দিনে দিনে কেমোথেরাপি চলা সত্ত্বেও খারাপ হয়ে চলেছেন, তাদের ক্ষেত্রে রিহ্যাবিলিটেশনের একটা বিশাল রোল আছে। যেমন একটা পার্ট আছে প্যালিয়েটিভ কেয়ারের, সেরকমই একটা ক্যান্সার রিহ্যাবিলিটেশন, যার মধ্যে তার শারীরিক সুস্থতা বজায় রাখা দরকার। কেমোথেরাপির জন্যই বলুন বা রেডিওথেরাপির জন্যই বলুন, তার যে শারীরিক সক্ষমতা বজায় রাখার দরকার, সেইটা রিহ্যাবিলিটেশনের মাধ্যমে আসতে পারে। তার মানে এতগুলো দিক রয়েছে আর কি, যেমন ক্যান্সার পেশেন্ট বললেন বা আমাদের মানে হার্ট পেশেন্ট বললেন ইত্যাদি ক্ষেত্রে, এবং কতগুলো দিক আপনি বললেন যে রিহ্যাবিলিটেশন। আমি হয়তো ধরুন একজন সাধারণ মানুষ, আমি একজন চিকিৎসককে আপনাকে জিজ্ঞাসা করছি যে কিভাবে করা হয়। এটা সব থেকে বড় বিষয় যে কিভাবে, মানে আপনার কাছে প্রতিনিয়ত প্রচুর পেশেন্ট আসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কিভাবে আপনি এই দ্বারা মানুষকে সেই সঠিক রাস্তায় নিয়ে আসছেন। তো এইটা একটা বেসিক্যালি একটা টিম ওয়ার্ক। রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান একা কিন্তু সবটা কাজ করেন না। একজন যখন নিউরোলজিক্যাল বা কার্ডিয়াক পেশেন্ট আমাদের কাছে রিহ্যাবিলিটেশনের জন্য আসছেন, বা আপনি ধরুন পালমোনারি পেশেন্ট, বহু সিওপিডি অ্যাজমা পেশেন্ট আমাদের কাছে রিহ্যাবিলিটেশনের জন্য আসছেন, তো এটা আমাদের পুরো টিম নিয়ে আমরা কাজ করি। প্রথম টিম মেম্বার আমি যাকে বলবো ভীষণ ইম্পর্টেন্ট টিম মেম্বার, আমাদের ফিজিওথেরাপিস্ট, ঠিক আছে, উনি আমাদের টিমের অনেকটা কাজ করেন। যেমন এই ধরনের নিউরোলজিক্যাল পেশেন্টদের বা অর্থোপেডিক পেশেন্টদের প্রপার এক্সারসাইজগুলো ডেমনস্ট্রেট করা, যেরকম আমরা তাদের অ্যাডভাইস করে দিচ্ছি সেরকমভাবে পেশেন্টকে শেখানো, বাড়ির লোককে অ্যাডভাইস করা, পেশেন্টের সেফটি প্রোফাইল দেখা। আমরা যেরকম কার্ডিয়াক পেশেন্টকে বলে দিলাম যে তার এই ডিউরেশন এই থেরাপি চলবে, তিনি সেটা এক্সিকিউট করেন। উনি পেশেন্টকে এবং রিলেটিভকে বলে দেন যে এই মাত্রাতেই এক্সারসাইজ করতে হবে, এইভাবে করতে হবে, এক্সারসাইজে ভুল যেন না হয় এবং এক্সারসাইজ যেন অতিরিক্তও না হয়। যেমন মায়োপ্যাথি পেশেন্ট, অতিরিক্ত এক্সারসাইজে তাদের মাসেল আরো দ্রুত ভেঙে যেতে পারে, তো সেইগুলো ফিজিওথেরাপিস্ট গাইড করে দেন যে কতটা কি করতে হবে। তারপরে আসছে অকুপেশনাল থেরাপি। স্ট্রোকের পরে আমরা দেখি বিভিন্ন পেশেন্টদের হ্যান্ড ফাংশন, হাতের লেখা, হাত দিয়ে কাজ করা জিনিসটা আসে না। হয়তো এক্সারসাইজ করে করে কিছুটা দাঁড়াতে পারছেন, হাঁটতে পারছেন, ফিজিওথেরাপিস্ট কিছুটা বাড়িতে এগিয়ে দিয়েছেন, কিন্তু দেখা যায় লেখার ক্ষেত্রে বা নিজের চা হয়তো কাপে তুলে নিজের মুখে দিতে পারছেন না, সেটা একটা জীবনে একটা অতৃপ্তি রয়ে যায়, আমি কি নিজের হাতে খেতে পারবো না, পেশেন্টরা আমাদের এসে জিজ্ঞেস করেন। সেক্ষেত্রে আমরা একটা গ্রেট রোল আমরা পেয়ে থাকি আমাদের অকুপেশনাল থেরাপিস্টদের। তো অকুপেশনাল থেরাপিস্টরা হাতের হ্যান্ড ফাংশন, ফাইন, গ্রস এবং আদার যা যা ফাংশনস আছে সেগুলো ইমপ্রুভমেন্ট করার জন্য কাজ করেন, এবং তার সাথে তারা পেশেন্টের এনভায়রনমেন্টাল মডিফিকেশনস করেন। যে একটা পেশেন্ট হয়তো সারা জীবনের জন্য হুইল চেয়ার বাউন্ড হয়ে গেছেন, তার স্পাইনাল কর্ড ইনজুরি পরে তার পা হয়তো আর আমরা আগের মতো করে নর্মাল করতে পারবো না, তো সেক্ষেত্রে আমাদের অকুপেশনাল থেরাপিস্টরা তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এর মডিফিকেশনসগুলো সাজেস্ট করেন। যে হুইল চেয়ারে বসেও একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা কি করে তার অফিসটা অ্যাক্সেস করবেন, কি করে তার বাড়িটা অ্যাক্সেস করবেন, তার বাথরুমের মডিফিকেশনস কীরকম হওয়া উচিত, কিভাবে তিনি নিজের সিট থেকে টয়লেট সিটে ট্রান্সফার হবেন বা নিজের বেডে ট্রান্সফার হবেন, এর জন্য যাতে তার কারো সাহায্য না লাগে, যাতে নিজেই সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট হতে পারে নিজের লাইফে, ইন স্পাইট অফ বিইং আ প্যারাপ্লেজিক, মানে ওনার পা হয়তো চলছে না, তা সত্ত্বেও কি করে উনি নিজের কর্মস্থলে ফেরত যেতে পারেন, এইগুলো আমাদের অকুপেশনাল থেরাপিস্ট ডিটেলে এক্সামিন করে এবং তাদের মডিফিকেশনসগুলো সাজেস্ট করেন। তাদের জন্য হয়তো কিছু ইকুইপমেন্টস দরকার হয়, হয়তো উনি হাতটা এর বেশি তুলতে পারেন না, তো তার জন্য লং হ্যান্ডেল রিচার্স দরকার হয়, তো সেইগুলো কিছু মডিফিকেশনস ওনারা সাজেস্ট করেন, এবং তার সাথে পেশেন্টের ফল প্রিভেনশন,
এইটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ফল প্রিভেনশনস এর জন্য যা যা হোম মডিফিকেশনস লাগে সেগুলো অকুপেশনাল থেরাপিস্টরা আমাদের গাইডেন্স নিয়ে তারা পেশেন্টকে অ্যাডভাইস করে। একদমই তাই। এবং বিশেষ করে বলবো যে এই যে আমাদের পেশেন্ট, বিভিন্ন ধরনের পেশেন্ট রয়েছেন, তাদের মেন্টাল স্ট্যাটাসটাও কিন্তু অনেক সময় বিগড়ে যায়। কারণ আমরা বলি সবসময় যে আমার মনে ডিপ্রেশন থেকে আমার মন বিগড়ে গেল, নট দ্যাট। আজকে আমি স্টুডিওর বাইরে বেরোলাম, আমার ভগবান না করে কোনো অ্যাক্সিডেন্ট হলো, সবার আগে আমার মনে গিয়ে এফেক্ট করলো, এক তো আমার পা ভাঙলো কি হাত ভাঙলো, হোয়াট এভার ইট ইজ, এরপরে আমার মনের উপরে একটা এফেক্ট করলে আমি কি আর চলতে পারবো? ধরে নিন কোনো একজন ভালো ফুটবলার, তার যদি পায়ে চোট লাগে সবার আগে তার মন ভাঙবে, পা ভাঙা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তার মানে রিহ্যাবিলিটেশনে তাকে যখন আনা হচ্ছে, তাকে তার মানে মেন্টালি তাহলে অনেকটা তাকে বুস্ট আপ করা হচ্ছে, মানে যেটা বুঝতে পারছি। একদম একদম। এই জন্য এই কাজটা করার জন্যই আছেন আমাদের সাথে আমাদের রিহ্যাব সাইকোলজিস্ট। রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট এই ইম্পর্টেন্ট পার্টটা প্লে করেন। যখন রিহ্যাব তো একটা লং টার্ম প্রসেস, তাহলে তো পেশেন্ট দিনে দিনে যদি ডিমোটিভেটেড হয়ে যান, আমি আর হাঁটতে পারবো না এই কথাটা বুঝে উনি যদি রিহ্যাব থেকে নিজেকে সরিয়ে নিতে থাকেন, তখন রিহ্যাব সাইকোলজিস্টের রোলটা ভীষণ ভাইটাল হয়ে পড়ে। তখন ওনারা বিভিন্ন রকম টেকনিক নিয়ে তাকে বুস্ট আপ করেন, মনের দিক থেকে তৈরি করেন রিহ্যাবিলিটেশনের জন্য। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে পেশেন্টের কগনিশন পাওয়ারটা কমে গেছে স্ট্রোকের পরে বা পার্কিনসন্স ডিজিজে কগনিশন পাওয়ার র্যাপিডলি ডিক্লাইন করছে, সেক্ষেত্রে আমাদের রিহ্যাব সাইকোলজিস্ট কগনিটিভ থেরাপির মাধ্যমে তাদের ইমপ্রুভমেন্টের চেষ্টা করেন। এই ধরনের থেরাপি দেওয়ার পরেও দেখা যায় যে পেশেন্ট কিছু কিছু ক্ষেত্রে আর নিজের ভোকেশনে হয়তো স্পোর্টসে ফিরে যেতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রেও আসে ডিপ্রেশন, তখনও তারা কাউন্সেলিং করেন। এবং যে ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট তার আগের প্রফেশনে ফিরে যেতে পারলেন না, সেক্ষেত্রে আমাদের রোল আসে ভোকেশনাল কাউন্সিলরের। তারা পেশেন্টকে অল্টারনেটিভ ওয়েতে ট্রেন করেন এবং তাকে সাজেস্ট করেন যে তার এই যে এখন শারীরিক ক্ষমতা সেইটা সহ তিনি আর কোন ধরনের ক্ষেত্রে উনি জয়েন করতে পারেন, যাতে উনি শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও ওনার লাইফটা যাতে বিফল হয়ে গেছে এরকম উনি না মনে করেন। রিহ্যাবিলিটেশনের সাহায্যে অবশ্যই উনি একটা নতুন লাইফে স্টেপ আপ করতে পারেন। একদমই তাই। আমরা যেমন আমি আপনাকে দিয়ে বলি যে আপনার কাছে যখন পেশেন্ট আসছেন, রিহ্যাবিলিটেশন মেডিসিন একটা জায়গা আপনার অলরেডি রয়েছে, আপনি কনসালটেন্ট একজন, তো সেই জায়গায় দাঁড়িয়ে এর তো নির্দিষ্ট কোনো মেডিসিন রয়েছে? হ্যাঁ, রিহ্যাবিলিটেশন মেডিসিন বলতে আমরা বেসিক্যালি পেন ম্যানেজমেন্টের ব্যাপারটা খুব ভালোভাবে করার চেষ্টা করি, কেননা পেন একটা নেগেটিভ ফ্যাক্টর রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে। যদি পেশেন্টের শরীরে পেন হয়, সে প্রথম কথাই বলবে আমি এক্সারসাইজ করতে পারছি না, আমার ব্যথা করছে। তো বিভিন্ন রকমের পেন মেডিসিন দিয়ে আমরা পেনটাকে আগে কন্ট্রোল করার চেষ্টা করি। শুধু মেডিসিনস নয়, বিভিন্ন রকম ইনজেকশনস আছে, যেমন কিছু নার্ভ ব্লকস আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করি, কিছু জয়েন্ট ইনজেকশন, কিছু সফট টিস্যু ইনজেকশন, এবং আগেই আমি বললাম পিআরপি ইনজেকশন, যেগুলো অনেক ক্ষেত্রে পেন রিলিফে লং টার্ম সাহায্য করে। রোটেটর কাফ টিয়ার হলো কোনো স্পোর্টসম্যানের, তিনি আসবেন পেন নিয়ে, পেন রিলিফ করার জন্য ইনিশিয়ালি অ্যানালজেসিক্স ঠিক আছে, কিন্তু লং টার্মে কি আমাকে ভাবতে হবে রিজেনারেশনের কথা। তো ওনার যাতে স্পোর্টস কেরিয়ারটা খারাপ না হয়, সেই জন্য আমরা রিজেনারেটিভ মেডিসিনের সাহায্য নিয়ে পিআরপি বা গ্রোথ ফ্যাক্টর ইনজেকশন করে ওনারই রক্ত থেকে বানানো, সেইটা ওনার মাসেলসগুলো রিজেনারেশনে হেল্প করে। তো সেইগুলোর আমরা ট্রাই করতে পারি। তো পেন রিলিফটা একটা ফার্স্ট স্টেপ ইন রিহ্যাবিলিটেশন মেডিসিন। একদমই তাই। এবং আমি বলবো যে এই ধরুন রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে আমাদের কি পেশেন্টদের কোনো এজ লিমিটেশনস থাকে? কোনো ক্ষেত্রে আমাদের যখন ফেস করি সমস্যা তখন আসতেই পারে, মানে রোগ বলুন বা যাই হোক অ্যাক্সিডেন্ট বলুন। এজের কথাটা আপনি খুব ভালো বলেছেন। আমাদের ফার্স্ট যে পেশেন্ট আমরা পাই যে এজ গ্রুপ থেকে, সে হচ্ছে নিওনেট, জন্মের জাস্ট পরে। আপনারা শুনে থাকবেন যে কিছু পেশেন্টের কিছু বাচ্চার জন্মের সময় কিছু প্রবলেম হয়, কাঁদলো না, বাচ্চার অক্সিজেনের অভাব হলো, জন্ডিস হলো, সেই সমস্ত বাচ্চাকে আমরা নিয়ে আসি আর্লি ইন্টারভেনশনের জন্য। তো আর্লি ইন্টারভেনশন যখন শুরু হয়ে গেল, আমরা পেশেন্টকে একটা হাই রিস্ক বেবি হিসেবে ট্রিট করা শুরু করলাম। আর্লি ইন্টারভেনশন শুরু হয়ে গেল মানে পরবর্তীকালে তার ডেভেলপমেন্টাল ডিলেটা আমরা অনেকটা প্রতিরোধ করতে পারি। এই ধরনের পেশেন্ট পরে সেরিব্রাল পালসিতে রূপান্তরিত হওয়ার চান্সেস আমরা কম করতে পারি। একদমই তাই।
এবং যে পেশেন্টরা হয়তো আমাদের কাছে ওই স্টেজে এসে পৌঁছালেন না, হয়তো 2 বছর 3 বছর তার অনেকটা গ্রোথ ল্যাগ দেখা যাচ্ছে, সেক্ষেত্রেও আমাদের ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন মেডিসিনের দ্বারা এদের অনেকটা এগিয়ে দেওয়া যায়। হয়তো তাদের স্কুলের জন্য আমরা তৈরি করে দিতে পারলাম। আমাদের স্পেশাল এডুকেটর আছেন যাকে আমরা 3 বছর বয়সের থেকে পেশেন্টের বাবা মার সাথে নিয়ে বসাই। এই ধরনের বাচ্চাকে কিভাবে টাইম দিয়ে স্পেশাল এডুকেশনের জন্য রেডি করতে হবে, তার স্কুলের জন্য রেডি করতে হবে, বাবা মা কতটা গাইডেন্স দরকার আছে, সেইগুলো আমরা আস্তে আস্তে তাদের সাথে ডিসকাস করি। তো এটা তো শুরু হলো একটা এক্সট্রিম, আমাদের আর্লি ইন্টারভেনশন থেকে শুরু হলো অ্যাডোলেসেন্সে কি কেয়ার দরকার। বহু বাচ্চা আসেন স্কুল ব্যাগ ভারী, ছোট ছোট বাচ্চারা আমাদের কাছে আসছেন যে ব্যাক পেন নিয়ে, তাদের নি পেন হচ্ছে, স্পোর্টস ইনজুরি হচ্ছে, সেইগুলোর জন্য একটা রিহ্যাবিলিটেশন দরকার হয় স্কুল এজ। আরও একটু গ্রো আপ করার পরে যেমন কিছু গ্রোয়িং পেন্স হয়, ঠিক আছে, তো সেই গ্রোয়িং পেন্সের জন্য আমরা তাদের ইভ্যালুয়েট করি। যেরকম উনি এগোতে থাকলেন, স্পোর্টস ইনজুরি হলো, কিছু কেউ স্পোর্টসে আছেন বা এমনি কোনো ট্রমাটিক ইনজুরি হলো, যেটা সম্পর্কে আমি ডিসকাস করছিলাম যে ট্রমাটিক স্পাইনাল কর্ড ইনজুরি হলো, বা এখন ইয়াং বয়সেও ভীষণ স্ট্রোক দেখা যাচ্ছে, বা কারোর পালমোনারি কিছু দেখা গেল, তো সেইগুলো আস্তে আস্তে আমরা গ্রোয়িং এজের সাথে সাথে দেখতে পাই। এবং আমাদের পেশেন্ট এজ আমি বলবো 80 to 90 ইয়ার্সেও আমরা পেশেন্টকে পাচ্ছি রিহ্যাবিলিটেশনের জন্য। 80 to 90 ইয়ার্স অবধিও আমরা দেখেছি পেশেন্টরা আসছেন আমাদের কাছে রিহ্যাবিলিটেশনের জন্য। 80 to 90, হ্যাঁ। তো সেই পেশেন্টদেরও আমরা রিহ্যাবিলিটেট করে একটা সুস্থ স্বাভাবিক লাইফ দিতে পারি। তাদের অ্যাক্টিভ এজিং এর ব্যাপারে বলতে পারি। অ্যাক্টিভ এজিং ব্যাপারটা হচ্ছে যে আমার 70 বছর বয়স হয়ে গেছে, এবার আমি সব কাজকর্ম ছেড়ে দিয়ে বিছানা শুয়ে পড়বো, জিনিসটা একেবারেই সেরকম নয়। রিহ্যাবিলিটেশনের সাথে থাকলে আপনি ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা সবকিছু নিজের কন্ট্রোলে রেখে খুব ভালো একটা লাইফস্টাইল লিড করতে পারেন। তো সেইটা যেরকম আমরা মেল পেশেন্টদের বলি, এবং ফিমেল পেশেন্টদের জন্য এটা আরো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে পোস্ট মেনোপজাল এবং সেই পেরি মেনোপজাল এজ থেকে তারা যদি নিজেদের হেলথের একটা যত্ন নিতে পারেন, তাহলে কিন্তু এই জিনিসটা অনেক দিন ধরে তাদের আমরা সুস্থ সবল লাইফ দিতে পারবো। এই জন্য আমরা মেনোপজাল এজ গ্রুপে বলি যে মানে ইয়াং এজ থেকেই বলতে শুরু করি যে আপনাদের বোন হেলথটা ভালো রাখা দরকার, যাতে আমরা পোস্ট মেনোপজাল হয়ে গেলে তখন কিন্তু আমাদের অস্টিওপোরোসিস জিনিসটা যাতে না দেখা দেয়। এই অস্টিওপোরোসিস একটা রিহ্যাবিলিটেশন মেডিসিনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা রোগ, যেটা আমরা স্ক্রিনিং করি। বেশিরভাগ ক্ষেত্রে অর্থোপেডিক সার্জনের কাছে পেশেন্ট যায় ফ্র্যাকচার হয়ে গেলে, তখন হয়তো তার অস্টিওপোরোসিস ডিটেক্ট করলো, কিন্তু আমরা রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ানরা আমরা পেশেন্টকে স্ক্রিন করতে থাকি, কেননা আমরা জানি যে আমাদের ফুড হ্যাবিট, সান এক্সপোজার খুব কম, ফুড হ্যাবিটের মধ্যে আমরা ক্যালসিয়াম পাচ্ছি না, তার ফলে আমাদের বোন হেলথ ভীষণভাবে খারাপ হতে থাকে। তো সেই জন্য আমাদের এই গ্রোয়িং এজ থেকে আমাদের সমস্ত বাচ্চাদেরই আমরা একটু ক্যালসিয়াম ইনটেকের ওপর জোর দিই, তাদের সান এক্সপোজার, তাদের আউটডোর অ্যাক্টিভিটিসের ওপর জোর দিই, যাতে তাদের বয়সকালে গিয়ে বোন হেলথ বজায় থাকে। এবং অস্টিওপোরোসিস জিনিসটা এমনই কোনো সিমটম দেবে না আগে থেকে, হট করে একদিন পেশেন্ট ট্রিভিয়াল ট্রমাতে, খুব মাইনর একটা ইনজুরিতে ফ্র্যাকচার নিয়ে প্রেজেন্ট করবেন। তো সেই জিনিসটা যাতে না হয়, এই জন্য পেশেন্টের প্রাইমিংটা দরকার, যে আপনাকে বোন হেলথ ভালো রাখতে হবে, তাহলে আপনি বহু দিন পর্যন্ত আপনি দেশে বিদেশে ঘুরে বেড়াতে পারবেন। এই জায়গাটা আমাদের কাছে একটা বিশাল বড় কিভাবে একটা প্রশ্ন থাকে যে আমি সুস্থ হতে চাই, যেমন আপনি বললেন যে পোস্ট মেনোপজাল একটা রয়েছে, একটা তার সঙ্গে সঙ্গে তার আগে একদম মেনার্কিতে। তো নর্মালি মেনার্কি থেকে মেনোপজের ক্ষেত্রে একটা মেন্টালি প্রেশার পড়ে, এবং তার সঙ্গে যদি সেটা কৃত্রিম উপায় হয়, দ্যাট মিনস আমরা যদি দেখি এটা হিস্টেক্টমি হয়ে গেছে, সেক্ষেত্রে বলে অনেকে, আমরা সবসময় শুনি যে মন ভালো রাখো, ওই সময় ডাক্তারের সঙ্গে কনসাল্ট করো, সবসময় কি তোমার সমস্যা হচ্ছে। বাট এই জায়গায় বলবো যে এই জায়গাতে রিহ্যাবিলিটেশনটা কতটা দরকার আফটার অপারেশন বা আফটার মেনোপজ, যখন ফেস টু ফেস হচ্ছেন তিনি বা যে পেশেন্ট যাচ্ছেন মহিলা তার সঙ্গে, এবং তখন এই রিহ্যাবিলিটেশনের জায়গাটা কতটা দরকার সেই মানুষটাকে মেন্টালি আরো বেশি বুঝতে। একদম একদম। তো আনটাইমলি বা সার্জিক্যাল মেনোপজের ক্ষেত্রে কি হয়, পেশেন্টের একটা মেন্টাল সেটব্যাক হয়, তো সেই জন্য একটা বিস্তারিত কাউন্সেলিং দরকার। কি কারণে হয়েছে, এতে ওনার শারীরিক কি ভালো হয়েছে সেটা আগে পেশেন্টকে বোঝাতে হবে। ডক্টর করেছেন নিশ্চয়ই ওনাকে কোনো বিপদ থেকে, কোনো বড় অসুখ থেকে বাঁচানোর জন্য, এবং এর পরে কি সাবধানতা ওনাকে নিতে হবে সেটা বোঝাতে হবে।
সবচেয়ে বড় কথা ওনার একটা হরমোনাল ইনস্টেবিলিটি তৈরি হতে পারে যদি ওভারেক্টমি হয়ে থাকে, ওভারিজ রিমুভ হয়ে থাকে। সেক্ষেত্রে ওনার এগেন বোন হেলথের কথা চলে আসে, কেননা আমাদের ইস্ট্রোজেন হরমোনের লেভেল হঠাৎ করে কমে যাওয়ার ফলে বোন মিনারেল ডেন্সিটি কমতে থাকে। তো আমরা ইনিশিয়ালি একটা ডেক্সা স্ক্যান সাজেস্ট করি, ডুয়েল এনার্জি এক্স-রে অ্যাবজর্পশিওমেট্রি। তো সেটাতে আমরা ধরতে পারি যে বোন মিনারেল ডেন্সিটি কতটা আছে। সেই অনুযায়ী ওনাদের আমরা যদি দেখি অস্ট্রোপেনিয়া লেভেলে আছে, বোন মিনারেল ডেন্সিটি জাস্ট কমতে শুরু করেছে, আমরা তাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি। এবং যদি দেখি সেটা অস্টিওপোরোসিসের লেভেলে চলে গেছে সেই ইয়াং এজেই, তো সেক্ষেত্রে আমাদের অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট শুরু করতে হয়। তো অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট এখন খুব ভালোভাবে উপলব্ধ, এমন নয় যে অস্টিওপোরোসিস হলেই আর কোনো কিছু করার নেই। অনেক ভালো ইনজেকশনস, মেডিসিনস বেরিয়ে গেছে। তো সেইটার সাথে আমরা কিছু অকুপেশনাল থেরাপি অ্যাডভাইসেসও দিয়ে থাকি, যেমন ফল প্রিভেনশন ভীষণ রকম ইম্পর্টেন্ট অস্টিওপোরোসিসের ক্ষেত্রে। কিছু হোম মডিফিকেশনস, যেমন কিছু জায়গায় গ্র্যাব বার্স লাগানো যাতে পেশেন্টের ফলটা কমে যায়, কিছু নন স্কিড ম্যাটস লাগানো বাথরুমে যাতে পেশেন্ট পা পিছলে পড়ে না যায়, কিছু শাওয়ারের জায়গাটা একটু উঁচু করা যাতে ওঠা বসায় তো না চোট না লাগে। তো এই সমস্ত হোম মডিফিকেশনস ভীষণভাবে কার্যকরী হয় ওনাদের ক্ষেত্রে। তার মানে আমাদের এই জায়গাগুলো আমরা কখনো মানে গুরুত্বই দিই না। আমরা ভাবি যে আমাদের চলার ক্ষেত্রে ঠিক আছে, আমরা নিজে বুঝে চলবো, আমরা নিজেরা নিজেদেরকে কভার আপ করবো এই জায়গা থেকে বের করে আসার জন্য। কিন্তু এখানে যে চিকিৎসকের প্রয়োজনীয়তা রয়েছে, তার পরামর্শ, তার মেডিসিনাল গাইডেন্স দরকার, এটা কিন্তু আমরা প্রথম শুনছি। এবং এটা আমাদের কাছে একটা পজিটিভ। ডেফিনেটলি আমি এই প্রশ্নটা করবো যে কতটা পজিটিভ হয় রিহ্যাবিলিটেশনের আন্ডারে যখন পেশেন্টকে আনা হচ্ছে। হ্যাঁ, পজিটিভ রেজাল্ট বলতে হলে আমি শুরু করব আমাদের কিছু পেশেন্টের কথা দিয়ে, যারা অ্যাক্সিডেন্টের পরে সম্পূর্ণরূপে কোমায় ছিলেন। কোমা, আপনি দিনের পর দিন তারা কোমায় ছিলেন। কিছু ইয়াং মেলস অ্যান্ড ফিমেলস ব্রেন ইঞ্জুরির পরে তারা কোমায় চলে গেছিলেন। পোস্টপার্টাম প্রেগনেন্সির পরে তারা বিভিন্ন রকম কমপ্লিকেশনের জন্য কোমায় চলে গেছিলেন। রিহ্যাবিলিটেশন মেডিসিনের দ্বারা আমরা তাদের সম্পূর্ণ সুস্থ লাইফে ফিরিয়ে এনেছি। তো কোমা স্টিমুলেশন আমাদের রিহ্যাবিলিটেশনের একটা পার্ট, যেটায় আমরা রাইট মিডিয়ান নার্ভ স্টিমুলেশন করি, এটা একটা পার্ট। তার মাল্টিসেন্সারি স্টিমুলেশন হয়, অডিটরি, ভিজুয়াল, গ্যাস্ট্রেটরি, মানে স্বাদের দ্বারা তাকে বিভিন্ন রকমের পুরনো ছবি দেখানো। আমাদের মনে হতে পারে যে পেশেন্ট কোমাটোস, সে কি ছবি দেখবে, বাট ওটা একটা সেন্সরি স্টিমুলেশন দেয়। মানে দ্যাট মিন্স আমার ব্রেন তো ওয়ার্ক করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে অ্যালার্ট করা। একদম একদম। তো এই কোমা স্টিমুলেশন নিউরো রিহ্যাবিলিটেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যার ফলে আমরা দেখেছি বহু পেশেন্টই আমাদের কোমা থেকে বেরিয়ে এসছেন এবং তারপরে পরবর্তীকালের যে ফেজেড ওয়েতে, গ্রেডেড ওয়েতে নিউরো রিহ্যাবিলিটেশন আমরা করেছি, তাতে তারা অনেকাংশেই নিজেদের ফ্যামিলির কাছে ফিরে গেছেন। হয়তো তারা অকুপেশনাল লাইফে সেই জায়গায় যেতে পারেননি, হয়তো একজন ইঞ্জিনিয়ার আবার ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন করতে পারেননি, বাট তিনি যে ফিরে এসছেন ঘরে, এইটাই ওনার ফ্যামিলির কাছে একটা বড় পাওয়া, বিশাল বড় পাওয়া। এটা একদম সত্যি কথা। কারণ আমরা নর্মালি আমাদের যে কোনো রকম সমস্যার ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময়, আপনি নিজেও একজন চিকিৎসক, আপনি জানেন যে খুব কম এমন পেশেন্ট রয়েছে যারা খুব অ্যালার্ট হয়ে চিকিৎসকের কাছে দৌড়ন। যখন না এক্সট্রিম পর্যায়ে যাচ্ছে আমরা চট করে চিকিৎসকের কাছে যাই না, এটা আমাদের নেগেটিভিটি। কারণ আমরা মনে করি যে রিহ্যাবিলিটেশনের জায়গা তো প্রশ্নই উঠছে না, কারণ এই জায়গাটা আননোন মানুষের কাছে। নর্মালি কিছু একটা সমস্যা হলে আমরা নিজেদেরকে মেডিসিন নিজেরা নিই বা নিজেরা একটা সাপোর্ট নিয়ে চলার চেষ্টা করি, যেটা অনেক সময় নেগেটিভ হয়ে যায়। সেই জায়গায় আমি একটু বলবো যে বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের যখন কোনো ইনজুরি হচ্ছে বা বাচ্চারা যখন কোনো রকম কোনো অপারেশন হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি সমস্যা হচ্ছে, তখন নিশ্চয়ই যখন আপনার রিহ্যাবিলিটেশন আন্ডারে তাদেরকে আনছেন, তার কি প্যাটার্নটা ডিফারেন্ট হয়? হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ওই কনভেনশনাল তুমি মেশিনের ওপর দাঁড়াও, তুমি ওজন তোলো, এইটা বললে কিন্তু বাচ্চা দ্বিতীয় দিন কোনোদিন আসবে না, সে বোর হয়ে যাবে। তো বাচ্চাদের জন্য ভীষণ রকম দরকার থেরাপির সাথে প্লেটাকে ইন্টিগ্রেট করা। প্লে থেরাপি আমরা বলে থাকি। প্লে থেরাপির মাধ্যমে, মিউজিক থেরাপির মাধ্যমে আমরা বাচ্চাদের এনগেজ রাখার চেষ্টা করি। যেমন আমরা শুনেছি অটিজমের বাচ্চা, হাইপার অ্যাক্টিভিটি যেসব বাচ্চাদের আছে, যারা আই কন্ট্যাক্ট করে না, সেই সমস্ত বাচ্চাকে এনগেজ রাখার জন্য আমাদের স্পেশাল প্লে থেরাপির ব্যবস্থা আছে, সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপির ব্যবস্থা আছে। তো তাদের এর মধ্যে এনগেজ রেখে এবং বাবা মাকেও ট্রেনিং দিতে হয়। একজন অটিজমের বাচ্চাকে বড় করার জন্য অত্যন্ত ধৈর্য লাগে, ভীষণ ধৈর্য লাগে। বাবা মারা ডিপ্রেস হয়ে পড়েন,
তো এই জিনিসটা থেকে বেরিয়ে আসার জন্য সাইকোলজিক্যাল কাউন্সেলিং আমরা বাবা মাকেও করে থাকি, পেরেন্টাল গাইডেন্স বাবা মাকেও দেওয়া হয়। বাচ্চার একটা ইনজুরি হলো, ট্রমাটিক ব্রেন ইনজুরি হলো, বাচ্চা হয়তো কোমাটোস হয়ে গেল, সেই সময় পেরেন্টসকে সাপোর্ট করা, এটাও আমাদের সাইকোলজিক্যাল কাউন্সিলর করে থাকেন। বাচ্চার নিউরো রিহ্যাবিলিটেশন চলছে, বাবা মারও থেরাপি চলছে, এবং তার সাথে পুরো ব্যাপারটাই হয় আমাদের রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ানের গাইডেন্সে। আমরা পুরো ব্যাপারটা আমাদের টিম নিয়ে অর্গানাইজ করি, এবং বাচ্চাকে আবার তার স্কুল লাইফে ফিরিয়ে দেওয়া আমাদের একটা লং টার্ম গোল। তার জন্য যা যা করতে হয়, একদম কোমা স্টিমুলেশন থেকে শুরু করে তার ফিজিক্যাল রিহ্যাবের জন্য যা যা করা দরকার সমস্ত কিছু, এবং কেয়ার গিভার মানে তার মা বাবা তাকে কি করে বাড়িতে কেয়ার করবেন সেটাও বোঝানো, তাকে অতিরিক্ত চাপ না দেওয়া, যে এক্ষুনি কম্পিটিশনের লাইফে ফিরিয়ে না দেওয়া, তাকে নিজের মতো নিজে গ্রো করতে দেওয়া, যে এই ক্ষতিটা হচ্ছে। ডেফিনেটলি বাচ্চাদের নিউরোপ্লাস্টিসিটি জিনিসটা খুব ভালো, ওই জন্য ওরা খুব তাড়াতাড়ি রিকভার করে। তো সেই জন্য তাকে একটু বেশি টাইম দেওয়া যাতে সে এই ক্ষতিটা থেকে বেরিয়ে আসতে পারে, এবং ডেফিনেটলি তারা অনেক ভালো ফিউচার লাইফে করতে পারবে। একদমই তাই। আমি আরেকটি কথা বলি যে এই যে রিহ্যাবিলিটেশনের বিষয়, আপনার একটা রিসার্চের জায়গা রয়েছে, এটা হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন। সেটা কি জিনিস? হ্যাঁ, ফিজিক্যাল মানে অনেক রকম রিহ্যাবিলিটেশন হয়, যেমন মেন্টাল রিহ্যাবিলিটেশনের কথা বললাম আমি, কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাডিকশনের রিহ্যাবিলিটেশন আছে, যেটা মেইনলি সাইকিয়াট্রি কলিগসরা আমাদের ডিল করেন। তো ফিজিক্যাল রিহ্যাবিলিটেশনের জন্য আমরা মেনলি ফিজিক্যাল প্রবলেমসগুলোকে ডিল করি, এবং তার সাথে ডেফিনেটলি মেন্টাল পার্ট তো আছেই। ফিজিক্যাল রিহ্যাবিলিটেশনের মেডিসিনস ছাড়াও আমি বলবো এখন কিছু কিছু অ্যাডভান্সেস আছে যেগুলো আমাদের ফিজিক্যাল রিহ্যাবিলিটেশনে ভীষণভাবে সাহায্য করে। যেমন আছে আমাদের ভার্চুয়াল রিয়ালিটি এনভায়রনমেন্টে পেশেন্টকে এক্সারসাইজ করানো, যেমন আছে আমাদের রোবোটিক থেরাপি। তো এগুলো ভীষণ রকম অ্যাডভান্সেস। তো এটা ইন্ডিয়াতে এসছে প্রায় 1 দশক হলো। আমি নিজে থিসিস করেছি রিহ্যাবিলিটেশন রোবোটিক্সের ওপর, মেবি দ্য ফার্স্ট স্টাডি ইন রিহ্যাবিলিটেশন রোবোটিক ওয়াজ পাবলিশ বাই মি। তো সেইটার জন্য আমরা পেশেন্টকে প্রথমে অ্যাসেস করে নিই যে স্ট্রোকের পরে তার কি ধরনের প্যারালিসিস আছে, কি কি ডেফিসিট আছে ফিজিক্যালি। তো তাকে আমরা কিভাবে আমরা রোবোটিক থেরাপি বা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে তাকে সাহায্য করতে পারি। তো রোবোটিক ট্রেনিং প্রথমভাবে যখন পেশেন্টের হাতে একদমই জোর নেই, প্যাসিভ মুভমেন্টের দ্বারা শুরু হয়। তাকে একটা স্ক্রিনে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস দেওয়া হয়, গ্লাস তোলা থেকে, বাজার করা থেকে, জানলা সাফ করা থেকে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি উনি ভার্চুয়াল এনভায়রনমেন্টে করতে থাকেন। ওনার হাত তো নড়ছে না, মেশিন তাকে নাড়াচ্ছে, তাতে উনি নিজের একটা কনফিডেন্স পাচ্ছেন, মেন্টাল বুস্ট আপ হচ্ছে, এবং উনার একটা ফোকাস বাড়ছে, যে একটা জায়গায় কনসেন্ট্রেশন বাড়ছে। তারপরে যখন হাতে একটু মুভমেন্ট হলো, আমরা অ্যাক্টিভ অ্যাসিস্টেড পার্ট শুরু করলাম, মানে মেশিন একটু সাহায্য করছে, পেশেন্ট অনেকটা বেশি করছে। তো তারপরে যে স্টেজটা আসছে তখন পেশেন্ট অ্যাক্টিভলি নিজে মুভ করছে। তো এই ধরনের জিনিসগুলো আমরা যেরকম পেশেন্টকে ফিজিক্যালি এগোচ্ছি, তার সাথে সাথে তার অ্যাক্টিভিটি লেভেলের চ্যালেঞ্জটা বাড়াচ্ছি। তাতে কি হবে, তার মেন্টাল ওরিয়েন্টেশনটাও বাড়বে, যে আমি কোন লেভেলে আমি কাজ করছি, আমার কিরকম স্পিড হওয়া দরকার, আমার হাতের জোরটা কিরকম দেওয়া দরকার, আমি এখন একটা ডিম ধরছি না আমি একটা কাচের গ্লাস ধরছি, না আমি একটা পেপার কাপ ধরছি, আমার কতটা জোর লাগানো দরকার সেটাও কিন্তু সেন্সরের মাধ্যমে স্ক্রিনে চলে আসবে। তো সেই অনুযায়ী যদি উনি বেশি জোর লাগিয়ে হয়তো ভার্চুয়াল ডিমটাকে ধরার চেষ্টা করলেন, ডিমটা গেল ফেটে, তো সেইটা একটা ফিডব্যাক দিল, আর এটা তো আমি ভালো কাজ করিনি, আমাকে আরেকটু আলতো করে ধরতে হবে। তো এইটাকে বলা হয় বায়ো ফিডব্যাক, যেটা আমরা স্ক্রিনের মাধ্যমে পেতে পারি। তো এই ধরনের এটা রোবোটিক হলো। এছাড়াও আছে ইএনজি বায়োফিডব্যাক, ঠিক আছে, যেটা তো স্ক্রিনের মাধ্যমে দেখে। ইএনজি বায়োফিডব্যাক আমরা কখন ইউজ করি, ফেশিয়াল পালসি, খুব কমন একটা কন্ডিশন, বেলস পালসি। আমরা দেখবো যে একটা সাইড মুখের বেঁকে গেছে, হ্যাঁ, চোখ বন্ধ হয় না, মুখ সরছে না। তো এক্ষেত্রে আমরা গ্যালভানিক স্টিমুলেশন খুব কমনলি আমরা ইউজ করে থাকি। তো সেইটা কি করে, শুধু মাসেলটাকে জীবিত রাখে যতক্ষণ না নার্ভ স্টিমুলেশনটা ফিরে আসছে। তার চেয়েও অ্যাডভান্স থেরাপি হলো ইএমজি বায়োফিডব্যাক। এটাতে কি হবে, মাসেলটাকে ট্রেনিং দেওয়া, যেটুকুই সে স্টিমুলেশন পাচ্ছে সেটা স্ক্রিনে দেখে সে আরো জোর দেওয়ার চেষ্টা করে যাতে তার অ্যাক্টিভিটি লেভেলটা বাড়ে। তো এইটা স্ক্রিনে দেখে সে একটা ফিডব্যাক পাচ্ছে এবং আরো ভালো করার চেষ্টা করছে যে এই লাইনটা আমাকে ছুঁতে হবে, নিজের মাসেলটাকে কন্ট্রাক্ট করিয়ে। একেবারেই তাই। তো রিহ্যাবিলিটেশন কিন্তু আমাদের একটা সুস্থ জীবনে ফিরে আসার একটা রাস্তা বলতে পারি, এবং যেটা কিন্তু এখন সায়েন্টিফিক ওয়েতে কিন্তু আমাদের স্বাভাবিক জীবনযাত্রাতে আমরা যে কোনো রকম সমস্যা থেকে আমরা যখন ভেঙে পড়ি সেখান থেকে আমাদের বার করে আনছে। আজকে আর হাতে আমাদের একদম সময় নেই, আগামী দিনে ডেফিনেটলি আমরা আবারও এগোবো এই আলোচনা নিয়ে। অনেক ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।